বিএনপির ব্যাপারে আমাদেরও এখনো এরকমই কথা। বিএনপিকে আমরা আবু তালেবের ভূমিকায় এখনো দেখতেছি। প্রথম আলোর জরিপে আসছে যে ঢাকার ৭০% মেয়ে 8 এর উপরে যাওয়ার পরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। লেখাপড়ার বিরোধী কেউ না, আপনি আলাদা করেন। লিংকন সাহেবের বিরুদ্ধে আমরা কোনো প্রশ্নই নেই। অমুসলিমের সাথেও রাজনৈতিক ঐক্য করা যায়। বাংলাদেশের মানুষ কি চায়, রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে, এটা কোনো মতামত নেওয়া হয়েছে। স্কুল কলেজও নারী পুরুষের একসাথে লেখাপড়ার দ্বারা ছেলে মেয়ের নৈতিক পদস্খলন করতেছে। আসসালামু আলাইকুম। এসএমএম নিউজ 24 এর বিশেষ আয়োজন সময়ের মুখোমুখিতে আজকে আমি আপনাদের সাথে আছি শিকদার রাকিব হাসান। আমার সাথে অতিথি হিসাবে আছেন মোল্লা খালেদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন কি করছেন আপনি? এখন আমার সাংগঠনিক পরিচয় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক হিসেবে আছি। আর কর্মক্ষেত্রে আমি জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া মামুনুল হক সাহেব প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি, পাশাপাশি ব্যবসায়ী। আচ্ছা, কিসের ব্যবসা করছেন? আমার রিয়েল এস্টেটের ব্যবসা আছে। আচ্ছা, রিয়েল এস্টেটের বিজনেস করেন তো ভালো বিজনেস, অনেক বড় বিজনেস। বাংলাদেশের এই যে 2024 সালের গণ অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখেন? 24 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান সকল মত পথের মানুষের আসলে ভিতরে যে জমে থাকা ক্ষোভ ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানে যখন আমরা রাজপথে নেমেছি, আসলে এমন এমন মানুষদের সাথেই আমরা আন্দোলন করেছি বা আমাদের সাথে তারা আন্দোলন করেছে, তাদের সাথে আমাদের আদর্শিক অনেক দ্বন্দ্ব। কেন্দ্রীয় শহীদ মিনারও যখন গিয়েছি, সেখানে দেখেছি সব মত পথের মানুষ, এমনকি আমাদের সাথে সবচেয়ে বেশি সাংস্কৃতিক অঙ্গনে যাদের সাথে বেশি সংঘাত, মিডিয়া কর্মী, এরাও আমাদের সাথে একই স্লোগান দিচ্ছি আমরা। এর কারণ হলো আসলে ৭১ স্বাধীন হওয়ার পরে ৭২ সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে যেভাবে একটা ভারতীয় আধিপত্যবাদের গণ্ডির মধ্যে ঢুকানো হয়েছে, এটা আসলে বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই। বাংলাদেশের মানুষ সবসময় তাদের স্বাধীন জাতিসত্তা নিয়েই বাঁচতে চেয়েছে, মাথা উঁচু করে সারা বিশ্বে বুকে দাঁড়াবে, এটাই স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নটা বারবার আগে আওয়ামী লীগের পূর্বসূরিরা ছিল, এরপরে শেখ হাসিনার মাধ্যমে এই স্বপ্ন ক্ষুণ্ণ হয়েছে। এই জন্য 24-এর গণ অভ্যুত্থানে সবারই মূল লক্ষ্য ছিল যে আসলে এই ভারতীয় যে আধিপত্যবাদ বাংলাদেশে কায়েম হয়ে আছে, এটা সরাতে হলে শেখ হাসিনাকে সরাতে হবে। এই জন্য সবাই রাজপথে আমরা নেমেছি, সবাই আন্দোলন সংগ্রাম করেছি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটা মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, আপনারা যে মতের কথা বললেন, আপনাদের মতের সাথে কি জামাতের যে মত সেটার সাথে কি মিলে? যেহেতু আপনারা এখন জামাতের সাথে 11 দলীয় জোটে আছেন। আমাদের সাথে এবং জামাতের সাথে রাজনৈতিক যে মত, এই মতে তেমন পার্থক্য নাই। জামাতেরও স্বপ্ন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করা, আমাদেরও স্বপ্ন আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করা। বাকি রাষ্ট্র কাঠামো এবং ইসলাম এবং রাজনীতি, এই দুইটার মধ্যে সম্পর্কটা কেমন, এটা নিয়ে জামাতের যে প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তার সাথে আমাদের একটু পার্থক্য আছে। যেমন মওদুদী সাহেবের চিন্তা চেতনা বা ওনার বক্তব্য কিছুটা ইসলামকে রাজনীতির তাবেক অনুসারী করেছেন, মানে রাজনীতির প্রয়োজনে ইসলামকে সাজানো, এরকম একটা বিষয় আমরা পরিলক্ষিত করেছি এবং এটাই ওনাদের দর্শন ছিল। এখন জামাত কি দর্শন লালন করে এটা আমার জানা নেই। আর আমাদের হলো রাজনীতি বা সব কিছুই, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছুই ইসলাম অনুযায়ী হবে। জামাত কি এই বিষয়ে স্পষ্ট করেছে? জামাত আসলে বর্তমান আমরা যেটা খেয়াল করতেছি, জামাত রাজনৈতিক জায়গা থেকে বা রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে ওরা এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা তেমন করে না। এই জন্য স্পষ্ট হওয়ারও সুযোগ নেই। এটা কি আপনারা একটা ইসলামিক দল হিসেবে, আপনারা তো বাংলাদেশ খেলাফত মজলিস একটা ইসলামিক দল, সেক্ষেত্রে তো আপনাদের তো মনে হয় এটা স্পষ্ট হওয়া উচিত ছিল। না, আমরা তো আসলে জামাতের সাথে এখন ওই আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের যে স্বপ্ন এবং ইসলামকে কেন্দ্র করেই তো আমরা তাদের সাথে কোনো জোট করি নাই। আমরা তাদের সাথে জোট করেছি জুলাই সনদকে কেন্দ্র করে, গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে, এই মানে জাতীয় কিছু স্বার্থকে কেন্দ্র করে আমরা জোট করেছি। সুতরাং এখানে ওই প্রশ্নগুলো সমাধান হওয়া জরুরি না। ওই প্রশ্নগুলো সমাধান হওয়া জরুরি না, যেহেতু আমি একটা ইসলামিক দল, সেহেতু আমাকে ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটা ফলো করেই তো আমাকে আগাইতে হবে। আমাদের দল তো আমাদের জায়গা থেকে সঠিক ইসলাম পালন করে ফলো করে এগোচ্ছে। আমি তো পারি না যে আমি একটা ইসলামিক
ব্যক্তি হয়ে অথবা আমি একজন মুসলিম হয়ে আমি অন্য আরেকটা বিধর্মী, ধরেন হচ্ছে ইহুদি বা খ্রিস্টান অথবা হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, যে আমি তাদের সাথে একটা আমার সম্পর্ক, একটা রাজনৈতিক জায়গা, সেটা তো হতে পারে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের একটা ঐক্য পরিষদ আছে, কিন্তু মুসলমানের ওরকম ঐক্য পরিষদ নাই। যেহেতু মুসলমানের ঐক্য পরিষদ নাই, কেন নাই? আমাদের সাথে তাদের যাবে না, বিধর্মীদের সাথে বিধর্মীদের যাবে। তাহলে বাংলাদেশ কেন হচ্ছে ইসলামিক দলগুলোর সাথে এই যে ঐক্যটা কেন নাই? ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকার অনেক কারণ আছে। আসলে মানে যখন মানুষ দুর্বল থাকে, দুর্বলরা খুঁটিনাটি বিষয় নিয়ে বেশি মানে বিতর্ক করে, আর শক্তিশালী হলে তার স্বপ্ন থাকে আরও বড়। যে বেশি শক্তিশালী হয় তার স্বপ্নও থাকে সেরকম বড়। যেমন আমরা ব্যবসার ক্ষেত্রেও দেখি, যখন মানুষ বেশি টাকা পয়সা ইনকাম করা শুরু করে সে আরও বড় বড় স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু যার টাকা পয়সা ইনকাম কম, সে দেখা যায় অল্প টাকা ইনকাম করতেছে আর একজনের ক্ষতি করতেছে, এরকম নিজেদের মধ্যে গোতাগতি নিয়ে ব্যস্ত। তা আমরা যেহেতু দীর্ঘ একটা সময় আসলে জুলুমের মধ্যে ছিলাম এবং আমরা দুর্বল অবস্থায়, ইসলামপন্থীরা এক প্রকার দুর্বল অবস্থায় ছিল, এই জন্য আমরা এরকম বড় স্বপ্ন দেখতে পারি নাই যে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এরপরে আমরা বিশ্বকে নেতৃত্ব দেব, এরকম স্বপ্নবান নেতৃত্ব আমাদের মধ্যে তৈরি হয় নাই। এই জন্য আমাদের স্বপ্ন ছোট। এই ছোট স্বপ্ন নিয়ে আমরা হচ্ছে কিভাবে এই জায়গাটা রক্ষা করার জন্য আরেকজনকে ঘায়েল করা যায়, আরেকজনকে কীভাবে নিচে নামানো যায়, আমি আমার অল্প জায়গাটাকে কীভাবে রক্ষা করতে পারি, এই জন্য আসলে আমাদের মধ্যে এই ধরনের বিতর্ক অনেক বেশি। বাকি রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্রীয় যে আভিজাত্য, এইগুলো যদি আমাদের মধ্যে প্রবল হতে থাকে তাহলে আশা করি এই অনৈক্যগুলো কেটে যাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধতার গুরুত্ব আমাদের মধ্যে আসবে আস্তে আস্তে। আর চরমোনাই কেন এই জোটে নাই? চরমোনাই কেন এই জোটে নাই, এই উত্তর তো আসলে আমার দেওয়া কঠিন। কারণ আপনারা একটা জোটের অংশ ছিলেন এবং পরবর্তীতে দেখা গেল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমোনাই এখান থেকে বের হয়ে গেল, কিন্তু কেন তারা বের হয়ে গেল বা কী কারণ থাকতে পারে? আমি আমার নিজের পক্ষ থেকে এখানে বিশ্লেষণ না করে চরমোনাইয়ের যে বক্তব্য, ওনাদের বক্তব্য হলো কয়েকটা মূল পয়েন্ট ওনারা বলেন। একটা হচ্ছে শরিয়ার প্রশ্নে জামাত আগে নাকি শরিয়ার কথা বলেছে, এখন শরিয়ার থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, এই জন্য ওনারা বের হয়ে গেছেন। আর একটা হলো আসলে আসন বনাবনিও হয় নাই ঠিকমতো। মানে চরমোনাইয়ের দাবি হলো যে সমস্ত জায়গায় ওনারা দুর্বল, ওই জায়গায় ওনাদেরকে দেওয়া হচ্ছিল। আর ওনাদের কি মনে করেন? চরমোনাইয়ের দাবি তো আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এখন আমি কিছু একটা মন্তব্য করলেই তো বিতর্ক সৃষ্টি হবে। এখানে বাস্তবতা হলো আসলে আসন বনাবনিটাই মুখ্য ছিল। কারণ জামাত ইসলাম যে এরকম একটু মডারেট ইসলামী দল, এটা তো আমরা আগের থেকেই জানি। চরমোনাইও জানতো, সবাই জানতো চরমোনাইয়ের সাথে জামাতের এবং জামাতের সাথে আমাদের এই যে আকিদাগত দ্বন্দ্ব এবং এই বিষয়গুলো নিয়ে তো অনেক আগের থেকেই চলতেছে। সেই হিসেবে তাদের সাথে জোট করার সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে চরমোনাই। তারা তো জানতো যে জামাত কল্যাণ রাষ্ট্র চায়, তারা সরাসরি কখনো খেলাফত রাষ্ট্র এরকম বলে না, বলে কল্যাণ রাষ্ট্র। তো এগুলো জানার পরেও তাদের সাথে জোট করেছে। এরপরে জোট ভাঙ্গার পরে আবার ইসলামের কারণে মদিনার দিকে স্টারিং ছিল, এই গাড়ি চলতেছিল, হঠাৎ করে আমেরিকার দিকে চলে গেল। এই সমস্ত বক্তব্য আসলে সাধারণ মানুষ বিশ্বাস করে না। এখানে আসলে আসন বনাবনি হয় নাই, এটাই হলো সবচেয়ে বড় কারণ। আচ্ছা, আপনাদের বিভিন্ন ফেসবুক মাধ্যমে আমরা দেখতে পেলাম, যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে আপনারা কিছুদিন আগে চরমোনাই এবং আপনারা একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পোস্ট দিয়েছেন। মানে এই বিষয়টা কেন, মানে কি নিয়ে আপনাদের ভিতরে দ্বন্দ্বটা তৈরি হয়? দ্বন্দ্বের মূল সূত্রপাত হচ্ছে চরমোনাইয়ের যে নায়েবে আমিরের একটা বক্তব্যকে কেন্দ্র করে। যদিও উনি বলেছেন উনি কাউকে ইঙ্গিত করে বলেন নাই, কিন্তু ওনার ওই বক্তব্যে মনে হয়েছে যে আসলে উনি কাউকে ইঙ্গিত করে বলতেছেন। এরপরে এখান থেকে সূত্রপাত হয়েছে। এছাড়াও দেখা গেছে উনি বিভিন্ন সময় আমাদের দলকে কেন্দ্র করে বা আমাদের দলের আমিরকে কেন্দ্র করে কটাক্ষমূলক বক্তব্য দিয়ে থাকেন। এই জন্য ওনার প্রতি সাধারণ মানুষ এবং ইসলামী অনেক দলের কর্মীদের একটু ক্ষোভ আছে। এই কারণে নতুন করে যখন উনি আবার এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তখন ক্ষোভের বিস্ফোরণটা বেশি ঘটেছে ফেসবুকে। আচ্ছা, ক্ষোভ তো চরমোনাইয়ের বিরুদ্ধে আছে, আপনাদের বিরুদ্ধেও তো মানুষের থাকতে পারে, তাই না? আছে, বলতেছে, আমাদেরকেও প্রচুর গালাগালি করে। আপনারা অন্যে যখন কথা বলে আপনাদের বিরুদ্ধে, তখন আপনারা সেটা সেভাবে প্রতিবাদ করেন না, কিন্তু চরমোনাই একটা দল হিসাবে
আছে কারণেই কি আপনারা সেটার প্রতিবাদ করেছেন, বা আপনাদের সাথে না, নাই কারণে? আমাদের সাথে নাই এরকম তো আরও অনেকেই আমাদের বিরুদ্ধে বলে, যেমন জমিয়ত আমাদের সাথে নাই, জমিয়তের কর্মীরাও আমাদেরকে বলে, কিন্তু ওইভাবে জমিয়তের বিরুদ্ধে আমরাও বলি না। এরপরে গণ অধিকার পরিষদের সাথে আমাদের একসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন নাই, এখন মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, তারপরে ওইভাবে আমরা বলি না। আরও অনেক দল আছে, কিন্তু চরমোনাইয়ের বিষয় হলো আসলে চরমোনাইয়ের ছাত্র আন্দোলনের মধ্যে ভালো ভালো নেতৃত্ব আছে, কিন্তু সাধারণ তৃণমূলে চরমোনাইয়ের মধ্যে মানুষের প্রতি একটু আক্রমণাত্মক বেশি। এই জন্য ওরা যখন অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তখন পাল্টা দিক থেকেও জবাবটা সেভাবেই আসে। এই জন্য ওদের সাথে সবারই মোটামুটি যখন যার সাথে লাগে খুব ভালোভাবেই লাগে, কারণ ওরা ন্যূনতম কোনো সৌজন্যতাবোধ রক্ষা করতে পারে না। এই জন্য হচ্ছে ওদের সাথে সবারই যারই লাগে, যখন সব দলের সাথে লাগে, মাঝে মাঝেই লাগে, তখন এটা বেশি বাড়াবাড়ি হয়ে যায়। অন্যদের সাথে যেটা সেই পর্যায়ে যায় না, যেটা চরমনের সাথে চলে যায়। আপনাদের দল কি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে? আমাদের দল বিগত সময়ে সাধারণ মানুষের কাছে ওইভাবে পৌঁছতে পারে নাই, কিন্তু এবার নির্বাচন আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, এবং আলহামদুলিল্লাহ নির্বাচনের পরে আমাদের দলের অবস্থান আগের থেকে অনেক ভালো, এবং সাধারণ মানুষ প্রতিনিয়তই সম্পৃক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই নির্বাচনে কতটা আসন পেয়েছেন আপনারা? আমরা এই নির্বাচনে 2টা আসনে জয়লাভ করেছি, আর একটা সংরক্ষিত মহিলা আসন, মোট 3টা। মোট 3টা আসন পেয়েছেন। আপনাদের এই আসনটা কি জামাতের সাথে যাওয়াতে পেয়েছেন? জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণেই তো আমাদের সহজ হয়েছে, না হলে তো পেতাম কি না এটা বলা যাচ্ছে না, বাকি কঠিন হয়ে যেত অনেক। আচ্ছা, আপনারা তো 5ই আগস্টের পরে বিএনপিকে হচ্ছে ওই আবু তালেব আর আবু জাহেলের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন, তাহলে আপনারা কেন বিএনপিতে গেলেন না? আসলে বিএনপির মধ্যেও যারা একটু বুঝমান, মোটামুটি ধর্ম সম্পর্কে বুঝে, তারাও মামুন সাহেবের ওই বক্তব্যটাকে খুব ভালোভাবে নেয় নাই। কারণ আবু তালেবও কাফের, আবু জাহেলও কাফের। কাফেরদের মধ্যে একটা হচ্ছে একটু মানে ভালো কাফের, খারাপ মানের। সেই হিসেবে আবু তালেব বলার কারণে অনেক বেশি ভালো বলে ফেলছে এরকম কিছু না। মামুন সাহেবের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো উনি সব জায়গায় খুব ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। বিএনপির ব্যাপারে আমাদেরও এখনও এরকমই কথা, বিএনপিকে আমরা আবু তালেবের ভূমিকায় এখনও দেখতেছি। মোটামুটি আওয়ামী লীগ যেই পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল, বিএনপি এত ইসলাম বিদ্বেষী না, এটা আমরা স্বীকার করি। বাকি চাঁদাবাজির ক্ষেত্রে বা জুলুমের ক্ষেত্রে এখনও বিএনপি কী পর্যায়ে যাচ্ছে এটা বলা যাচ্ছে না, কেবলমাত্র 6 মাস হলো। কিন্তু আওয়ামী লীগ যেই পরিমাণ জুলুম করেছে, মানুষের উপরে, মানুষের বাকস্বাধীনতা হরণ করা, ভোটাধিকার হরণ করা, এছাড়াও আরও যে জুলুম, আপনারা সবাই জুলুমের শিকার, আমরাও শিকার, একসাথে তো আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসেবে বিএনপিকে আবু তালেবের ভূমিকায় বলা বেশি অতিরিক্ত বলেছে বলে মনে হয় না। বাকি মামুন সাহেব বিএনপি জামাত কোনো দিকেই 5ই আগস্টের পরে যাওয়ার জন্য উতলাও হন নাই, এবং কোনো লবিংও করেন নাই, কারোর সাথে যোগাযোগও করেন নাই। মামুন সাহেবের ইচ্ছা ছিল আমরা নিজস্ব রাজনীতিটাকে দাঁড় করাবো, এবং আমরা বাংলাদেশ খেলাফত মজলিসটাকে শক্তিশালী করব, এবং আমাদের দেওবন্দি ঘরানার যে আমরা একই মতাদর্শের যারা আছি তারা আগে ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হওয়ার পরে এরপরে আমরা কোনো একটা বড় শক্তির সাথে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে ভিন্ন ভিন্ন দল আগেই অন্যদিকে চলে যাওয়ার কারণে ওইটা আর সম্ভব হয় নাই। আচ্ছা, আপনি হয়তো আজকে বা কালকে আপনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা গ্রহণ করেন নাই। আপনি কি মামুনুল হক সাহেবকে ইউসুফ আলাইহিস সালামের জায়গায় দেখেন, যেহেতু আপনি ওখানে মামুনুল হক সাহেবের ছবিটা দিয়েছেন? না, সরাসরি তার ভাইয়েরা যে জুলুমটা করেছে, আপনি কি অন্যান্য ইসলামিক দলগুলোকে সেই জুলুমবাজদের জায়গায় দেখেন? না, মানে আসলে আমরা যে কোনো ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করি, একেবারেই সেই ঘটনার যে চরিত্র, সেই চরিত্রের জায়গায় বর্তমান চরিত্রকে উপস্থাপন করাই উদ্দেশ্য না, একটা শিক্ষা নেওয়া উদ্দেশ্য। এটা শুধু ইউসুফ আলাইহিস সালামের সাথে মামুন সাহেবের না, যে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করতে চায়, সামনের দিকে এগিয়ে যেতে চায়, তার একটা ভবিষ্যৎ সম্ভাবনা থাকে বা ভবিষ্যৎ প্ল্যান থাকে, এবং সেই প্ল্যানকে ধ্বংস করার জন্য যদি অন্য কেউ চেষ্টা করে, তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে, যে কোনো জায়গায় এই উদাহরণ আপনার দেওয়া যায়। এটা মানে ইউসুফ আলাইহিস সালামের জায়গায় মামুন সাহেবকে রিপ্লেস করতে হবে, সেটা এরকম না। আচ্ছা, আপনি নারীদের আসন নিয়ে আপনি কথা বলেছেন। আপনি সেখানে বলেছেন তাদেরকে কেন রাজনৈতিক দল থেকেই দেয়া হবে, তারা নিজেরা কেন দল হবে না, কিন্তু সংবিধানে তো উল্লেখ করা আছে যে একটা রাজনৈতিক দল থেকে কত পার্সেন্ট নারী আসন থাকবে, তাদের কত পার্সেন্ট নেতৃত্বের জায়গায় নিয়ে আসতে হবে, যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা
যেহেতু ইসলামিক রাষ্ট্র না, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে রিসেন্টলি একটা সমালোচনা করেছেন, এটা নিয়ে একটু বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের মানে জনগণের জন্যই গণতন্ত্রের সরকার। তা আমার দেশের সংবিধান এবং আমার দেশের সব কিছুই হতে হবে জনগণের ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের মতামত অনুযায়ী। ধর্মীয় মূল্যবোধের জায়গাটা তো গণতন্ত্রে নেই। গণতন্ত্র একমাত্র হলো যে নির্দেশনা আছে গণতন্ত্রে, আপনি জনগণের অধিকার, জনগণের সরকার হবেন, জনগণের জন্য কাজ করবেন, কিন্তু ওখানে ধর্মীয় মূল্যবোধ নাই। এখানে আপনার গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের মধ্যে আপনি মানুষের অধিকারের জন্য কথা বলবেন, কিন্তু মানুষের মতামতের বিষয় তো আছে, ব্যক্তি মতামত, এটা তো গণতন্ত্রে অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি পশ্চিমে একটা মডেল এবং যেটা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত, যেটা হলো জাতিসংঘকে এখন যেরকম খেলাফতের জায়গায় আগে যেরকম এক খলিফার অধীনে সারা বিশ্ব চলতো, এখন জাতিসংঘের অধীনে সারা বিশ্ব চলতে হবে, এরকম একটা বিষয় বর্তমানে চলে এসেছে। ওরা একটা সিস্টেম এবং একটা কাঠামো আপনার উপর চাপিয়ে দিবে একটা জেলখানার মতো, এবং আপনি জেলখানার বাইরে কোনো চিন্তাও করতে পারবেন না। তো এটা তো গণতন্ত্র হলো না। এখানে আপনি মতামত নেন, গণভোট নেন যে সব মানুষ কি চায়, এটা কোনো সময় নেওয়া হয়েছে? বাংলাদেশের মানুষ কি চায়, রাষ্ট্র কাঠামো কীভাবে চলবে, এটা কোনো মতামত নেওয়া হয়েছে নাকি? আপনারা কোনো জরিপ করেছেন? জরিপ না, আপনারাই করেন, যে কেউ করতে পারে, এটা করে নাই তো। আমাদের তো কাজ না, আমাদের কাজ হলো আমাদের মানে কারোই কাজ না, কিন্তু আপনি একটা সংবিধান করবেন, সংবিধানের তো মৌলিক বিষয়গুলো এমন থাকতে হবে যেটা সবাই এটা পছন্দ করে। তো এখন বাংলাদেশের মানুষ আসলে কি নারী পুরুষ একসাথে, এখন তো ব্যাপক আলোচনা হচ্ছে সব জায়গায় যে আসলে স্কুল কলেজেও নারী পুরুষের একসাথে লেখাপড়ার দ্বারা ছেলে মেয়ের নৈতিক পদস্খলন করতেছে। এখানে লেখাপড়ার বিরোধী কেউ না, আপনি আলাদা করেন, তা এই একসাথে দল করতে হবে, একসাথে ছেলে মেয়ে থাকতে হবে, এটা তো জরুরি না। হচ্ছে আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমি জানতে পারছি যে সেখানে হচ্ছে কিছু লোক তারা আলাদা করার পক্ষে, কিন্তু সেখানে হচ্ছে আপনি ধরেন 90% মানুষই কিন্তু আলাদা করার পক্ষে না। না, এই 90% আপনি জরিপ নেন নাই, এরকমটা হয়। আমি এই 90% আপনি জরিপ নেন নাই। আমিও একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলাম, তো সেখানে যদি আমি যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে 90% শিক্ষার্থী এটার বিপক্ষে। আমি নিজে যে ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলাম, তাদের ক্ষেত্রে আপনি তো মানে 50% বা তাদের ক্ষেত্রে 60% আপনি দিতে পারেন। এখানে সব মেয়েরাও কি এরকম একসাথে চায়? মেয়েরা আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা অলরেডি ক্লাস করতেছে একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, সেখানে মেয়েরাও চাচ্ছে, ছেলেরাও চাচ্ছে, ইভেন হচ্ছে শিক্ষকরাও চাচ্ছে, ম্যানেজমেন্ট দিচ্ছে না। এখন সেটা আপনি তো মানে এখানে 60 আর 40 করতে পারেন না। হ্যাঁ, তো এইখানে আপনি মানে এখন আমি যে মতাদর্শের, আমি ভাবি যে আমি যে মতাদর্শের, আমি ভাবি সবাই মনে হয় আমার মতাদর্শের, আসলে তো বিষয়টা না। এই জন্য তো বললাম যে আপনি একটা গণজরিপ চালান, গণভোটের ব্যবস্থা করেন, বা আপনি মানুষের মতামত নেওয়ার চেষ্টা করেন। আপনি আপনারটা আমার উপর চাপা যেতে পারেন না, আমারটা আপনার উপর চাপা যেতে পারে না, এটা একটা বিষয় আছে। কিন্তু এই যে আপনার নারী পুরুষ, এই যে আপনি চাচ্ছেন একসাথে ধর্ষণ বন্ধ করতে, পরকীয়া বন্ধ করতে, এরপরে হচ্ছে নারী হ্যারাসমেন্ট বন্ধ করতে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে নারী পুরুষ একসাথে চলবে আর এখানে এগুলো হবে না, এরকম কোনো ইতিহাস কেউ দেখাইতে পারছে? নাই। তা আপনি মনে হচ্ছে একসাথে না চলেও তো আপনার এই যে বিভিন্ন মাদ্রাসায় আমরা দেখতে পেয়েছি, এই যে আপনার লাস্ট একটা ডিএনএ টেস্টে একটা মাদ্রাসার শিক্ষক 11 বছরের শিশু ধর্ষণের মতো ঘটনা, জঘন্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আপনার কোনো সময় এটা মানে একটা হচ্ছে প্রথম আলোর জরিপে আসতেছে যে 70, আমি বলি প্রথম আলোর জরিপে আসছে যে ঢাকার 70% মেয়ে 8-এর উপরে যাওয়ার পরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একটা হলো 70% অপরাধে লিপ্ত, আর আপনি সেখানে 5-10টা ঘটনাকে করতেছেন। সাধারণ মানুষকে কি আপনি সাধারণ মানুষ আর আলেমের ভিতরে কি আপনি পার্থক্য করেন না? আপনি আলেম বলতেছেন, এই যে আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করছে, এই ভিতরে যে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, নফস সবসময় মানুষের দিকে মানে মানুষকে খারাপের দিকে ধাবিত করে। এটা কি কোরআন এবং হাদিসের এলেম কি এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারে? এই শক্তি আছে? নাই। এটা তাকওয়া লাগবে এবং তাকওয়ার পরিবেশ লাগবে। আপনি একটা পরিবেশের মধ্যে, আমরা মাদ্রাসায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা আপনি এরকম মাঝে মাঝে খবর পান, কিন্তু আমি ঢাকা শহরে পড়েছি 10-12 বছর, আমি জীবনে কোনো আমার মাদ্রাসায় এরকম কোনো ঘটনা দেখি নাই। মাঝে মাঝে কোনো জায়গায় পান, কিন্তু আমার মাদ্রাসায় যদি ছেলে আর মেয়ে একসাথে পড়ানো হয়, আমি সারাদিন কোরআন হাদিস পড়তেছি, কিন্তু আমরা সবাই অপরাধে লিপ্ত হব। পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তা আপনি এমন পরিবেশ করতেছেন যে এই পরিবেশে একটা ছেলে ভালো থাকতে পারবে না, এমন পরিবেশ করতেছেন যেখানে অপরাধ করাটাই স্বাভাবিক, সেখানে আপনি আবার বলতেছেন ধর্ষণ হবে না, ইপটিজিং হবে না, এরপরে নানাবিধ অপরাধ হবে না। এগুলো তো মানুষের ফিতরতের বাইরে। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে একভাবে, কিন্তু আপনি চাপাচ্ছেন আর একভাবে, এটা তো হয় না।
আপনার যদি সৌদি আরবের কথা বলি, সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা যখন গৃহকর্মী হিসেবে যায়, সেখানেও কিন্তু তারা নির্যাতনের শিকার হয়। সৌদি আরবে তো ইসলামী রাষ্ট্র না। আফগানিস্তান দেখেন, আফগানিস্তান গত 5 বছরে একটা দর্শন নাই। অবশ্যই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র। কিভাবে ইসলামী রাষ্ট্র না কিভাবে? না, সেটা আমি জানতে চাই। আমি তো ইসলামী রাষ্ট্র বলে কাকে? ইসলামী রাষ্ট্র যেই রাষ্ট্রের পরিবেশ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, অর্থ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সব ব্যবস্থায় ইসলামের মানদণ্ডকে ফলো করা হয়, সেটাই ইসলামী রাষ্ট্র। সেখানে তো তারা মেয়েদের শিক্ষা বন্ধ করে দিয়েছে। মেয়েদের শিক্ষা পুরোপুরি বন্ধ করে নাই, এটা একটা হচ্ছে পশ্চিমা মিডিয়ার প্রপাগান্ডা। সেখানে মাদ্রাসা বেদ যে উচ্চ শিক্ষা আছে সেটা এখনও চালু আছে, মানে সহশিক্ষা মুক্ত যে শিক্ষাটা। স্কুলে যে ব্রিটিশদের কারিকুলামে যে শিক্ষাটা ছিল, কো এডুকেশন, এটাকে বন্ধ করা হয়েছে, 5 পর্যন্ত চালু করা হয়েছে, এবং তারা এটাকে আলাদা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। আমার বাংলাদেশে তো আপনার সবাই তো আর মুসলিম না, এখানে ইহুদি আছে বা খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, শেখও আছে। এখন তাদেরকেও কি আপনি পর্দার বিধান মানতে বাধ্য করবেন? না, পর্দান তো মুসলমানদের জন্য, হিন্দুদেরকে তো বলে নাই। একটা হচ্ছে মুআমালাত আর একটা হচ্ছে মুআশারাত। ইসলামের বিধিবিধান যেটা হলো ব্যক্তিকেন্দ্রিক সম্পৃক্ত, এটা শুধু মুসলমান ব্যক্তির সাথে সম্পৃক্ত। আর যেটা হলো লেনদেন, একজনের সাথে আরেকজনের বিষয় আছে, এইখানে হচ্ছে সবার জন্য আইন সমান। কিন্তু আমি আমার ধর্ম পালন করবো কিনা, এটা তো আমি কোনো মুসলমানের উপরে অমুসলিমের উপরে চাপাই দিতে পারি না, এবং এটাও ইসলাম কখনো বলে না, কাউকে বাধ্যও করে নাই। এবং আফগানিস্তানে তো প্রচুর ব্রিটিশরা যাচ্ছে, আমেরিকার নাগরিকরা ঘুরতে যাচ্ছে। এখন তো আফগানিস্তান আবার সেই ব্রিটিশদের যেই আপনার দূতাবাস ছিল সেটা বহালের জন্য আবার সেখানে তারা দ্বারস্থ হচ্ছে। এটা রিসেন্টলি হয়েছে। হ্যাঁ, এটা তো হতে হবে। তাহলে কি আপনি কি বলবেন না যে আবার সেই ব্রিটিশ বা আমেরিকার কোরামে হচ্ছে আফগানিস্তান ঢুকে যাচ্ছে? না, আপনার রাষ্ট্রীয় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এটা তো অমুসলিমের সাথে সম্পর্ক করা যাবে না, এরকম কোনো বিষয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন, অমুসলিম রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করেন নাই, চুক্তি করেন নাই। এটা তো হচ্ছে আপনার কূটনীতি, রাজনীতির মধ্যে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, ওটার উত্তরও দেওয়া হয় নাই, সেটা হলো অমুসলিমের সাথে রাজনীতি করতে পারি না। আপনি অমুসলিমের সাথেও রাজনৈতিক ঐক্য করা যায়। একটা ইস্যুকে কেন্দ্র করে, রাষ্ট্রীয় কোনো বিষয়কে কেন্দ্র করে অমুসলিমের সাথেও আপনার চলা যায়। আর সেখানে আপনার রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে আপনার ব্যবসা বাণিজ্য লাগবে, কর্মসংস্থান লাগবে। এর জন্য আপনি শুধুমাত্র যদি চান যে আমার নিজের দেশকে নিয়ে থাকবো, তাহলে আপনি আপনার দেশকে, মানুষকে ভালো রাখতে পারবেন না। সুতরাং আমেরিকার সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হলে তো সমস্যা নাই, ভারতের সাথেও স্বাভাবিক সম্পর্ক হলে তো সমস্যা নাই। সমস্যা হলো আধিপত্য এবং ঔপনিবেশিক যে মনোভাব, যে এটাকে দখল করে নেওয়া, এটাকে নিয়ন্ত্রণ করা, এইটা হচ্ছে সমস্যা। কিন্তু স্বাভাবিক সম্পর্কের সমস্যা নেই। আপনারা লাস্ট যে প্রতিমন্ত্রী নিয়োগ হলো, ধর্ম প্রতিমন্ত্রী, তাদেরকে নিয়ে যারা হানাফি মাযহাবের আছেন, বেশ কিছু তর্ক বিতর্ক বা আপনাদের কিছু প্রতিবাদ দেখা গেল। সেখানে তো যিনি প্রতিমন্ত্রী লিংকন সাহেব, তিনি তো একজন মুসলিম, এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনি যে কথাটা বললেন যে অমুসলিম এখানে থাকবে, তাদেরকে বাধ্য করা হবে না। এখানে যিনি কায়কোবাদ সাহেব আছেন মন্ত্রী হিসাবে, তিনি তো হানাফি মাযহাবের। আপনারা কি কখনো বলেছেন যে আমার দেশে বিধর্মী আছে, তারা কেন হচ্ছে একজন বিধর্মীকে এখানে ধর্ম মন্ত্রণালয় দিচ্ছে না? ধর্ম তো সবারই আছে, কেন আপনারা সেটা বলেন না? এবং আপনারা কেন হচ্ছে লিংকন সাহেবকে নিয়ে এখন প্রতিবাদ করছেন? প্রথম কথা হলো, আসলে লিংকন সাহেবের বিরুদ্ধে আমরা কোনো পোস্ট দেই নাই। আপনি যখন আমাকে বলবেন তখন আমাকে আমার দল হিসেবে বলতে হবে। আমি হানাফি মাযহাব, হ্যাঁ বুঝতে পারছি, আমরাও হানাফি মাযহাবের অনুসারী, এবং আমরা হানাফি মাযহাবের ফিকহ পড়ে আলেম হয়েছি, আমরা প্রতিবাদ করি নাই। কওমি মাদ্রাসা এটা একটা শিক্ষা ব্যবস্থা, এখানে রাজনৈতিক ব্যক্তিও আছে, অরাজনৈতিক ব্যক্তিও আছে। তো যারা রাজনীতি করে তারা সমাজের কাঠামো এবং সমাজের বাস্তবতা বুঝে, আর যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা এত বিষয় খেয়াল করেন না, এই জন্য ওনারা আবেগের থেকে অনেক কিছু বলে ফেলেন। তা লিংকন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়েছে, তো এটা আমাদের যে সমস্ত আলেম বিরোধিতা করেছে তাদের আশঙ্কা হলো, যেহেতু আমাদের বাংলাদেশে 80%-এর বেশি মানুষ হানাফি মাযহাবের অনুসারী, সুতরাং উনি যদি এখানে এসে আমরা যে সমস্ত আমল করি এর বিরুদ্ধে কোনো কিছু চাপাই দেওয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলা হইতে পারে। এই জন্য এখানে অধিকাংশ মানুষ যেই মতাদর্শের সেই অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। কিন্তু কেউ কেউ বিরোধিতা করতে গিয়ে খুব বাড়াবাড়ি করে ফেলেছেন। তারপর আমরা কিন্তু কোনো বিরোধিতা করি নাই, কারণ আমাদের আশা এবং আমরা মনে করি যে লিংকন সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব,
উনি ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার পরেও উনি এরকম কোনো অবাঞ্ছিত সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা বিশৃঙ্খলা হবে। এবং উনি আসার পরে আলহামদুলিল্লাহ যে কটা স্টেটমেন্ট দিয়েছেন এবং ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ করেছেন, খুব ভালো যে সবাই, আমি এখানে শুধুমাত্র সবার ধর্ম এবং সবাই যেন ধর্মীয় স্বাধীনতা পায় এবং সব ধর্মেই যেন সুন্দরভাবে চলতে পারে এই ব্যবস্থাটাই করব, এবং কোনো কিছু উনি চাপিয়ে দিবে এরকম কিছু না। আচ্ছা, আর আরেকটা কথা আপনি বলেছেন সেটা হলো অমুসলিমদের জন্য এই ধর্মমন্ত্রী নিয়োগ দেওয়া হয় না কেন। তো এটা আসলেই যে আসলে আমরা যেহেতু মুসলমান, আমরা তো চাবই যে মুসলমানদের পক্ষ থেকেই হোক, কারণ হলো ধর্মীয় বিষয়ে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হলো মুসলমান, তো এখন এখানে একজন বেধর্মীকে দিলে সে কোনো সময় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের, আপনাদেরকে তো একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হলো, প্রতিমন্ত্রী, তাকে দিলে তো আর সমস্যা ছিল না, তখন তো বিধর্মীদের অধিকারটাও। এখন আমরা তো চাবো আমাদের মুসলমান দেওয়া হোক। এখন যদি রাষ্ট্র দিত, এটা রাষ্ট্রের বিষয়। এখন আমরা তো, কি আপনি মনে করতেন না যে সংঘাতটা আরো বড় হতো? এখন তো মাযহাব ভিন্ন হওয়াতেই সংঘাত তৈরি হয়ে যাচ্ছে, আর যখন আপনি একজন বিধর্মীকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন তখন সংঘাতটা মানে রাজপথে চলে আসতো, এরকম হতো না? তা তো আসতো। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন যে হামিদুর রহমান আজাদ গুম নিয়ে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এটা কি মানে আবেগে দিয়েছেন? আপনি একটু আগে বললেন যে কমির মাদ্রাসার কিছু আলেম আছেন যারা রাজনৈতিক বা অরাজনৈতিক, তারা অনেক সময় আবেগে অনেক কিছু বলে ফেলেন, তাহলে কি হামিদুর রহমান আজাদও কি স্টেটমেন্টটা আবেগে দিয়েছেন? আবেগে না, উনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন। একজন রাজনৈতিক এটা তো ব্যক্তির কাছে কি এটা আশা করা যায় না, এটা তো অবশ্যই অনেক বড় ভুল হয়েছে, এবং ওনাদের যে পিআর টিম আছে হয়তো এটা অনেক বড় ভুল করেছে। ওনারা তো বিশেষ করে যারা রাজনীতি করে এদের নিজেদের রিসার্চ করার সময় থাকে কম, ওনাদের পিআর টিমগুলোই ওনাদেরকে সব ব্যবস্থা করে দেয়। সেই হিসেবে যারা এটা তথ্যটা দিয়েছে তারা ভুল তথ্য দিয়েছে। আচ্ছা, মামুনুল হক সাহেবের যে সোনারগাঁয়ের যে কেলেঙ্কারি, এটার আগে মামুনুল হক সাহেবের যেই জনপ্রিয়তাটা ছিল সেটা কি সেই সোনারগাঁয়ের হোটেলের ঘটনার পরে কি সেই জনপ্রিয়তাটা কি আছে বলে মনে করেন? হ্যাঁ, জনপ্রিয়তা তো আছেই। এখানে কোনো ধরনের ইফেক্ট পড়ে নাই? না, শোনেন, জনপ্রিয়তা হচ্ছে বা সব মানুষকে সবাই পছন্দ করে না, আর বিশেষ করে রাজনীতি এমন জায়গা যেখানে আসলে শত্রুর সংখ্যাই বেশি থাকে। কারণ রাজনীতি মানে হচ্ছে কোনো একটা আদর্শ নিয়ে কাজ করা। এখানে আমি একটা আদর্শ প্রতিষ্ঠার জন্যই কাজ করতেছি, সুতরাং এর বাইরে যারা আছে তারা সবাই আমার বিরোধী হবে, এটাই স্বাভাবিক। এরপরও মামুন সাহেবের এই সমস্ত ঘটনা হলে মানুষ বাজ বিচার করার আগেই যেভাবে তাকে একেবারেই এক পেশে করে ফেলে, সেই হিসেবে মামুন সাহেবকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছে। আর এরপরে তো কোর্টের মাধ্যমে মীমাংসিত হয়েছে এবং মামুন সাহেব সম্পূর্ণ নির্দোষ সাব্যস্ত হয়েছে। তো সেই হিসেবে এখন যারা বিরোধিতা করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে এবং রাজনৈতিক বিরোধিতা থেকে, কিন্তু ব্যক্তিগতভাবে মামুন সাহেবকে এখনও সবাই আগের মতোই মহব্বত করে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।